সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। সম্প্রতি বহুল আলোচিত বিগত অন্তর্বর্তী সরকারের গোপনে আমেরিকার সাথে যে চুক্তিটি, আজ সেটা বাংলাদেশের সর্বমহলে আলোচনার শীর্ষে। শুধু আলোচনা নয়, সমালোচনা তো পুঙ্খানুপুঙ্খানু আলোচনা, এটা নিয়ে খুব সরগরম। তো আমি সেই বিষয়টাই আরও গভীরভাবে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য সুযোগ নাকি কৌশলগত ফাঁদ? বাংলাদেশ যুক্তরাষ্ট্র এগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড ART বা পারস্পরিক বাণিজ্য চুক্তিকে সরকার অর্থনৈতিক স্বস্তি হিসেবে উপস্থাপন করলেও অর্থনীতিবিদ, কূটনৈতিক বিশ্লেষক, আইনজ্ঞ, নীতি নির্ধারকদের মধ্যে একটি বড় অংশ এটিকে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা, কৌশলগত ভারসাম্য ও ভবিষ্যৎ সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেটা হলো বাণিজ্য চুক্তি নাকি কৌশলগত বাংলাদেশকে নিয়ন্ত্রণের নেওয়া। সমালোচকদের মতে এটি কেবল পণ্য বেচাকেনার চুক্তি নয়, এটি এমন একটি কাঠামো যেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল নীতি, কৃষি, শ্রমনীতি, ভূরাজনীতি সব কিছুকে একসাথে এই চুক্তির মধ্যে যুক্ত করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের কোনো দেশ থেকে অস্ত্র কিনবে, কার সাথে বাণিজ্য করবে, কোন প্রযুক্তি ব্যবহার করবে, এসব ক্ষেত্রেও পরোক্ষ মার্কিন প্রভাব তৈরি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সমান চুক্তি বলা হলেও বাস্তবে এটা অসম চুক্তি। কারণ বাংলাদেশ, আমেরিকা দুইটা দেশ, দুইটা মেরুকরণ, দুইটা ভৌগোলিক অবস্থান, দুইটা প্রেক্ষাপট। তো আমরা বদ্বীপ বাংলার বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বাস করছি। আমাদের এখানকার শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সব কিছু নিয়ে, ভূমি, প্রকৃতি, ঋতু বৈচিত্র্য আমেরিকার সাথে কোনো মিল নেই বা মিলে না। তাই এটা একটা অসম চুক্তিতে রূপান্তর হয়েছে বলে এই বিশ্লেষকরা মনে করছে। অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম রেহানের বিশ্লেষণ অনুযায়ী যেটা পাওয়া গেছে, 32 পাতার চুক্তিতে বাংলাদেশ শ্যাল লেখা হয়েছে 158 বার, আর ইউনাইটেড স্টেটস শ্যাল লেখা হয়েছে মাত্র 9 বার। মানে 158 বার বাংলাদেশ বাধ্য হলে সেই ক্ষেত্রে 9 বার আমেরিকা বাধ্য হবে। কথাটার অর্থ দাঁড়ায় হলো এই। এটি দেখায় বাধ্যবাধকতা, মানে বিষয়ক তো আমি বিশ্লেষণ দিচ্ছি। বাধ্যবাধকতা বাংলাদেশ হলো অত্যন্ত বেশি, যুক্তরাষ্ট্র সীমিত। দ্বিতীয় বিষয় হলো বাজার উন্মুক্তকরণ। বাংলাদেশ ব্যাপক বাজার উন্মুক্ত করে দিয়েছে, আর যুক্তরাষ্ট্র সেখানে আংশিক। কৌশলগত ছাড় বিষয়, সেটা হলো বাংলাদেশ বেশি দিয়েছে আমেরিকাকে ছাড়, আর যুক্তরাষ্ট্র বা আমেরিকা সেই ক্ষেত্রে কম ছাড় দিয়েছে। বিষয় শুল্ক সুবিধা বিষয়, সেটা হলো বাংলাদেশ পাবে সীমিত, আর যুক্তরাষ্ট্র পক্ষে হলো শর্তযুক্ত। মানে সেখানে আমাদের শর্ত পূরণ সাপেক্ষে আমরা কি পাবো? শুল্ক সুবিধা পাবো।
এটি পারস্পরিক নয়, এটি বরং একতরফা চাপযুক্ত চুক্তির মতো বলে সমালোচনা হয়েছে। বাংলাদেশের বাজার খুলে যাচ্ছে ৬,৭০০ মার্কিন পণ্যের জন্য। বাংলাদেশের বাজারে ৬,৭০০ মার্কিন পণ্য ঢুকতে পারবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রায় ৬,৭০০ মার্কিন পণ্যের বাজার খুলে দিতে হবে। এর মধ্যে রয়েছে কৃষিপণ্য, রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, প্রযুক্তি পণ্য, মোটরযান, গরুর মাংস পোলট্রি পণ্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সুবিধা দেবে প্রায় ২৫০০ পণ্যে। ২৫০০ পণ্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে পারবে, সেই সুবিধাটুকু বাংলাদেশ পেয়েছে। কার এগেনস্টে? ৬,৭০০ মার্কিন পণ্যের এগেনস্টে। সম্ভাব্য ক্ষতি, স্থানীয় শিল্প ধাক্কা খাবে। বাংলাদেশের ক্ষুদ্র শিল্প, কৃষক, খামারি, দুগ্ধ খাত, পোলট্রি খাত মার্কিন ভর্তুকি প্রাপ্ত শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকতে কষ্ট হবে। কৃষি ও খাদ্য নিরাপত্তার বড় ঝুঁকি বাংলাদেশের এই চুক্তিতে ঘটবে। সেটা হলো সমালোচকদের অন্যতম বড় উদ্বেগ জিএমও ও খাদ্য আমদানি। চুক্তির মাধ্যমে মার্কিন মিট, ডেইরি, জিএমও সংশ্লিষ্ট খাদ্য বাংলাদেশে প্রবেশ সহজ হতে পারে। কেন এটি ভয়ঙ্কর হতে পারে? বাংলাদেশের কৃষি ছোট কৃষি ভিত্তিক, পরিবার নির্ভর, কম ভর্তুকি প্রাপ্ত, কিন্তু মার্কিন কৃষি শিল্পভিত্তিক, বিপুল ভর্তুকি নির্ভর, উচ্চ প্রযুক্তি নির্ভর। উদাহরণ, যুক্তরাষ্ট্র লাইভ স্টক সেক্টরে গত কয়েক দশকে প্রায় $৭২ বিলিয়ন ভর্তুকি দিয়েছে। বাংলাদেশি কৃষক সেই প্রতিযোগিতায় টিকবে কিভাবে? জ্বালানি স্বাধীনতার উপরে যে চাপটা সৃষ্টি হয়েছে এই চুক্তির আলোকে, সেটা হলো চুক্তিতে এমন ইঙ্গিত রয়েছে যে বাংলাদেশকে মার্কিন এলএনজি কিনতে হবে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ যেমন রাশিয়া, ইরান থেকে সস্তা জ্বালানি কেনা যাবে না বা সীমিত হতে পারে। এর অর্থ কি? বাংলাদেশ ভবিষ্যতে সবচেয়ে সস্তা জ্বালানি, বিকল্প উৎস, স্বাধীন জ্বালানি নীতি অনুসরণে বাধার মুখে পড়তে পারে। প্রতিরক্ষা খাতে মার্কিন প্রভাব বাড়ার আশঙ্কা সবচেয়ে যেটা বিপজ্জনক। সবচেয়ে বিতর্কিত অংশগুলোর একটি হল মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের উৎসাহ। আমাদের দেশ থেকে মার্কিন অস্ত্র কিনতে হবে, যার মূল্য চুকাতে গেলে আমাদের দেউলিয়া হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কিছু দেশের কাছ থেকে প্রতিরক্ষা ক্রয়ে সীমাবদ্ধতা টানতে হবে, মানে অন্য কোনো দেশের থেকে যদি অস্ত্র কিনতে যাই সেক্ষেত্রে বাধার সম্মুখীন আমরা হব। জিএসএমআইএ এসসিএসএ ধরনের নিরাপত্তা কাঠামোর আলোচনায় বসতে হতে হবে। কেন এটি সংবেদনশীল? বাংলাদেশ দীর্ঘদিন সবার সাথে বন্ধুত্ব, নন অ্যালাইন্ড, ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করেছে। কিন্তু এই চুক্তি বাংলাদেশকে মার্কিন ব্লকের দিকে ঠেলে দিতে পারে। চীন রাশিয়া সম্পর্ক জটিল করতে পারে। ভারত চীন প্রতিযোগিতার মধ্যে টেনে নিতে পারে। কারণ আমরা সবসময় ছোট দেশ, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সাথে বন্ধুত্ব। সেই ক্ষেত্রে যদি একদিকে আমরা ঢলে যাই বা একপেশে হয়ে যাই, তাহলে অন্য বন্ধুদের থেকে যে সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি সেটা আর আমরা পাবো না। আমেরিকার নিষেধাজ্ঞা মানতে বাধ্য হওয়ার আশঙ্কা। সমালোচকরা বলছেন চুক্তির কিছু ধারা এমন যে যদি যুক্তরাষ্ট্র কোনো দেশের বিরুদ্ধে বাণিজ্যিক বা নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা দেয়, তাহলে বাংলাদেশকে কমপ্লিমেন্টারি মেজারেস নিতে চাপ আসতে পারে।
মানে সেখানে বাংলাদেশকে পক্ষ দিতে হবে। সরাসরি যে কথাটা সেটা হলো যে বৈধ হোক আর অবৈধ হোক বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে এবং আমেরিকাকে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে এবং সরাসরি পক্ষ দিতে হবে। এর বাস্তব অর্থ ধরা যাক যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে প্রযুক্তি নিষেধাজ্ঞা দিল বা রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্য সীমাবদ্ধতা দিল, তাহলে বাংলাদেশকেও একই পথে হাঁটার চাপ আসতে পারে। এটি বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য বড় একটি চ্যালেঞ্জ। ভবিষ্যৎ ডিজিটাল ও প্রযুক্তি ক্ষেত্রে খাতে নিয়ন্ত্রণের আশঙ্কা। চুক্তিতে ইন্টেলিজেন্স প্রপার্টি রাইটস IPR, ডিজিটাল ট্রেড, রেগুলেটরি কনভারজেন্স এর উপর জোর দেওয়া হয়েছে। সম্ভাব্য প্রভাব বাংলাদেশের স্থানীয় সফটওয়্যার খাতে পড়বে, ডিজিটাল উদ্ভাবনে পড়বে, সস্তা প্রযুক্তি ব্যবহারের উপরও পড়বে। মার্কিন কপিরাইট ও লাইসেন্স কাঠামোর কারণে ব্যয়বহুল হয়ে যেতে পারে আমাদের ডিজিটাল ও প্রযুক্তি খাত। 37% শুল্ক ভয় দেখিয়ে এই চুক্তি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র প্রথমে 37% রেসিপ্রোকাল ট্যারিফ হুমকি দেয়, তারপর চুক্তির মাধ্যমে তা 19% নামায়। সমালোচকদের ভাষায় এটি ছিল শুল্কের ভয় দেখিয়ে রাজনৈতিক অর্থনৈতিক ছাড় আদায়, যেটা আমেরিকার পুরনো কৌশল। বড় ধুরন্ধর কৌশল এটি। সংসদীয় আলোচনা ছাড়াই এই চুক্তি সম্পাদিত, কারণ বর্তমান যে সংসদীয় সরকার আছে এদের বয়স হলো 2 মাস। তো এর আগে 18 মাস যে অন্তর্বর্তী সরকার ছিলেন সেই সরকারই এই চুক্তিটি করে গেছে। এই বিতর্কটি অনেক বড় যে চুক্তি নির্বাচনের পূর্ব সময় সীমিত জন আলোচনায় এবং গোপনীয়তার মধ্যে সই হয়েছে বলে অভিযোগ উঠেছে বা আঙ্গুল উঠেছে, এমনকি হাইকোর্টে রিটও হয়েছে। বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা কমে যেতে পারে। বাংলাদেশ এতদিন চীন থেকে অবকাঠামো, ভারত থেকে সংযোগ, রাশিয়া থেকে জ্বালানি, আমেরিকা থেকে রপ্তানি সুবিধা সবকিছু ব্যালেন্স করে এসেছে, কিন্তু এই চুক্তি সেই ব্যালেন্সিং কৌশল দুর্বল করে দিবে। ভারত কেন এই একই প্রস্তাবের চুক্তিতে ধীরে এগোলো? অধ্যাপক সেলিম রায়হান প্রশ্ন তুলেছেন, ভারত এখনো একই ধরনের চুক্তির পুরোপুরি চূড়ান্ত করেননি, কারণ তারা কৌশলগত ছাড় সহজে দেয় না। কৃষি ও ডিজিটাল খাতে সুরক্ষা চায়, স্থানীয় শিল্প আগে দেখে। বাংলাদেশ কি সেই পর্যায়ে দর কষাকষি করেছে? এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। সরকারের যুক্তি কি? সরকার বলছে বিশ্ব বাস্তবতায় এটি প্রয়োজনীয়, রপ্তানি রক্ষার জন্য জরুরি। অন্যান্য দেশও একই ধরনের চুক্তি হয়েছে বা করেছে। প্রবলেমেটিক ক্লোজ সংশোধনের সুযোগ আছে। তো বাংলাদেশের সামনে আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ হয়তো কিছু শুল্ক স্বস্তি পাবে, মার্কিন বাজারে আংশিক সুবিধা পাবে, বিনিয়োগ সম্ভাবনা পেতে পারে। কিন্তু প্রশ্ন হলো বিনিময়ে কি হারাতে পারে? অর্থনৈতিক স্বাধীনতা, কৃষি নিরাপত্তা, জ্বালানি কৌশল, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, ভবিষ্যৎ নীতিগত স্বাধীনতা। এই কারণেই অনেক বিশ্লেষক এটিকে শুধু বাণিজ্য চুক্তি নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ ভূরাজনীতির অবস্থান পুনর্গঠনের দলিল হিসাবে দেখছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।